আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা ভার্সনের শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় ৭ নিয়ে পড়ালেখা করব। তো অধ্যায় ৭-এ কি আছে দেখো, বলের ধারণা। বল জিনিসটা কি এটা আমরা জানবো, এবং এটা দিয়ে কি কি করা যায় বা এটার ইফেক্ট কি আমাদের ডেইলি লাইফে, এগুলো সম্পর্কেই আমরা জানবো। তো দেখো কি বলেছে, দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা বল প্রয়োগ করে থাকি। আমরা নানাভাবে বিভিন্ন বস্তুর উপর বল প্রয়োগ করে থাকি। আমরা জানি টান ও ঠেলা হলো বল প্রয়োগের দুটি মাধ্যম। বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তনে বলের প্রভাব রয়েছে। যন্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করলে যে কোনো কাজ আরো সহজ হয়। আচ্ছা, তারপরে এখন দেখো, তো কি বলেছে যে টান ও ঠেলা। একটু চিন্তা করে দেখো, দরজা যখন আমরা নিজেদের দিকে টেনে নিচ্ছি তাহলে এটা একটা বলের প্রয়োগ। আবার বাহিরের দিকে যখন ঠেলা দিচ্ছি, মানে পুল অ্যান্ড পুশ, এই দুটাই কিন্তু বলের উদাহরণ। আবার কি বলেছে যে বস্তুর আকার, আকৃতি ও গতি পরিবর্তন হয়। তো মানে বল প্রয়োগ করার মাধ্যমে, যেমন কি ধরো আমরা একটা ক্লে নিয়ে খেলছি, ক্লে দিয়ে আমরা বিভিন্ন রকমের শেপ তৈরি করি, তাই না? যেমন বল বানাতে পারি, পুতুল বানাতে পারি, বক্স বানাতে পারি। তাহলে আমি এটা বল প্রয়োগ করে কি করলাম, আকার আকৃতি পরিবর্তন করলাম। আবার এখানে কি বলেছে যে গতি পরিবর্তন হয়। তো দেখো, যে একটা ধরো টেবিলের মধ্যে বই রাখা আছে, তুমি বইটাকে আস্তে করে ধাক্কা দিলা, তো কি হলো, বইটা একটু সরে গেল। আবার আরেকটু জোরে ধাক্কা দিলা, আরো জোরে আরেকটু দূরে সরে গেল। তাহলে কি হলো, এটা একটা স্থির জিনিস ছিল, এটার গতি পরিবর্তন হয়েছে, তাই না? তো মোটামুটি আমরা বলের ছোটখাটো একটা প্রাথমিক কনসেপ্ট কিন্তু পেয়ে গেলাম। এবার কি বলেছে, বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের কার্যকারিতা। আচ্ছা, বস্তুর উপর বিভিন্ন মাত্রার বল প্রয়োগে কি ঘটে? দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা বল প্রয়োগ করে থাকি, যেমন দরজা খোলা ও বন্ধ করা, ঠেলা গাড়ি টানা, টেবিল চেয়ার সরানো ইত্যাদি। এই সকল ঘটনায় বল প্রয়োগের প্রয়োজন হয়। আচ্ছা, তোমরা ক্লাসে গিয়ে তোমরা ধরো টেবিল চেয়ারগুলো তো গোছানো থাকে, সাজানো থাকে, চেয়ারটা টেনে তারপরে বসো না, এটাও কিন্তু তুমি বল প্রয়োগ করছো। আচ্ছা, এরপরে দেখো নিচে খুব সুন্দর দুটো ছবি দেওয়া আছে। কি বোঝা যাচ্ছে যে নিচু একটা জায়গা থেকে উঁচু জায়গার দিকে একজন ব্যক্তি একটা মানে ঠেলা গাড়ি, মাল বোঝাই ঠেলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে একজন ব্যক্তি। আবার এখানে দেখা যাচ্ছে যে তিনজন ব্যক্তি, একজন, দুজন এবং আরেকজনের আমরা পা দেখতে পাচ্ছি। তিনজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছে এবং দুটোই কিন্তু নিচু জায়গা থেকে উঁচু জায়গার দিকে যাচ্ছে। আচ্ছা, তো এখানে কি বলেছে, উপরের ছবি দুটি ভালো করে লক্ষ্য করি। প্রথম ছবিটিতে চালক ঠেলা গাড়িটি নিচু স্থান থেকে উঁচু স্থানে উঠাতে পারছে না। দ্বিতীয় ছবিতে চালককে গাড়ির পেছন থেকে তার দুই বন্ধু ঠেলা দিয়ে সাহায্য করে মালবাহী ঠেলা গাড়িটিকে উঁচু জায়গায় তুলে দিয়েছে। চালকের একা একা গাড়ি টানা এবং তার বন্ধুরা তাকে সাহায্য করার ফলে যে ভিন্ন ফলাফল হয় তার কারণগুলো নিচের ছকে লিখি। আচ্ছা, তো পর্যবেক্ষণ কি আছে দেখো, সরি, চালক একা চেষ্টা করে কেন গাড়িটি উঠাতে পারছিল না? একা চালকের প্রয়োগ করা বল কম ছিল, তাই ভারী ঠেলা গাড়িটি উঁচু স্থানে তুলতে পারেনি। পেছন থেকে চালকের বন্ধুরা ঠেলা দেওয়ায় কেন গাড়িটি ওঠানো সম্ভব হলো? বন্ধুদের সাহায্যে মোট বলের পরিমাণ বেড়েছে, তাই বেশি বল প্রয়োগ হওয়ায় গাড়িটি ওঠানো সম্ভব হয়েছে। আচ্ছা, এরপরে কি বলেছে, পর্যবেক্ষণ নাম্বার 2, কয়েকজন সহপাঠী মিলে শ্রেণীকক্ষে একটি ভারী টেবিলকে সরানোর চেষ্টা করি। প্রথমবার চেষ্টায় একজন শিক্ষার্থী ঠেলা দিয়ে টেবিল সরানোর চেষ্টা করে। এরপর দুইজন মিলে একসাথে টেবিলটিকে ঠেলা দেয়। শেষে কয়েকজন মিলে একসাথে টেবিলটিকে ঠেলা দেয়। তো আমাদেরকে এই বক্সে লিখতে হবে যে একজন, দুজন, তিনজন করলে কিরকম হবে ব্যাপারটা। তো দেখো কি বলেছে, একজনের ক্ষেত্রে টেবিল সরানো যায়নি বা খুব কম নড়েছে। কারণ কি?
একজনের বল কম ছিল। দ্বিতীয় চেষ্টা 2 জন। টেবিল কিছুটা সরানো গেছে, কেন? বলের পরিমাণ বেড়েছে। আর যখন কয়েকজন হয়েছে তখন বা 3 বা তার বেশি হয়েছে, তখন কি হলো? টেবিল সরানো সহজে সরানো গেছে, কেন? একাধিক জনের সম্মিলিত বল বেশি হওয়ায় কাজ সহজ হয়েছে। আচ্ছা, সারসংক্ষেপ। প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন কাজকর্ম করার সময় বল প্রয়োগ করি। বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি হলো টান ও ঠেলা। বল প্রয়োগ করে বস্তু সরানো যায় এবং বস্তুর আকার আকৃতি গতির পরিবর্তন করা যায়। বলের মাত্রা বাড়ালে বস্তু দ্রুত ও বেশি দূর যেতে পারে। তাই বলের কার্যকারিতা নির্ভর করে তার পরিমাণ ও প্রয়োগের কৌশলের উপর। আচ্ছা, এবার কি বলেছে? বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের কার্যকারিতা সম্পর্কে আরো কিছু জানি। খেয়াল করো কি বলেছে? বিভিন্ন মাত্রার বল। আচ্ছা, আমরা যখন সাইকেল চালাই তখন সাইকেলের প্যাডেলে বল প্রয়োগ করি। পা দিয়ে আমরা চাপ দিই না? চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সাইকেল চালাতে হয়। যদি প্যাডেলে কম মাত্রার বল প্রয়োগ করি তাহলে সাইকেল কম গতিতে চলে। যদি প্যাডেলে বেশি মাত্রার বল প্রয়োগ করি তাহলে সাইকেল বেশি গতিতে চলে। অর্থাৎ বিভিন্ন মাত্রার বল প্রয়োগে সাইকেলের গতি কম বেশি হয়। আবার আমরা যখন ফুটবল খেলি তখন যে মাত্রায় বল প্রয়োগ করি তার উপর ফুটবলের গতি নির্ভর করে। অর্থাৎ ফুটবলে আস্তে লাথি দিলে কম দূরত্ব অতিক্রম করে, জোরে লাথি দিলে অতি দ্রুত বেশি দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, বলের মাত্রা। তাহলে আমরা এখন কি বলবো? বলের মাত্রা জিনিসটা কি? বল প্রয়োগের শক্তি বা জোরকে বলের মাত্রা বলা হয়। বিভিন্ন মাত্রার বল প্রয়োগ বস্তুর গতি, দিক ও দূরত্বে ভিন্ন প্রভাব ফেলে। বলের মাত্রা যত বেশি বস্তুর উপর প্রভাব তত বেশি। আমরা জানি বল প্রয়োগ করার মাধ্যমে কোনো বস্তুকে সরানো, গতি বাড়ানো, কমানো বা থামানো যায়। কাজের প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রার বল প্রয়োগ করলে কাজ সহজ হয় ও সময় বাঁচে। বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাব। এখন আমরা ঘর্ষণ বল জিনিসটা কি সেটা জানবো। খেলতে গিয়ে মাটির উপর মার্বেল গড়িয়ে দিলে দেখা যায় কিছু সময় পর মার্বেল থেমে যায়। কোনো বস্তু টানতে অনেক কষ্ট হয়, আবার কোনো বস্তুকে সহজেই টানা যায়। কেন এমন হয়? এসব ঘটনার পেছনে অন্যতম কারণ হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বল মানে কি? ফ্রিকশন। আচ্ছা, তাহলে বস্তুর উপর ঘর্ষণ বল কি প্রভাব ফেলে? দেখো, এখানে একটা প্রচেষ্টা দিয়েছে, খেলার বল বিদ্যালয়ের মসৃণ মেঝেতে গড়িয়ে দেওয়া। তো এখন যখন আমরা মসৃণ মেঝেতে গড়িয়ে দিচ্ছি তখন কি হবে? বলটি বেশি দূরত্ব অতিক্রম করবে। কেন করবে? মসৃণ মেঝেতে ঘর্ষণ বল কম থাকে, তাই বল সহজে ও বেশি দূরে যায়। আর এরপরটা কি বলেছে? বল খেলার মাঠে ঘাসের উপর দিয়ে গড়িয়ে দেওয়া। বলটি কি হবে? কম দূরত্ব অতিক্রম করবে। কেন? ঘাসের ওপর ঘর্ষণ বল বেশি থাকে, তাই দ্রুত থেমে যায়। তার মানে যখন একটা জিনিসের উপর দিয়ে আরেকটা জিনিস যাবে তখন ওখানে একটা ফ্রিকশন হবে। এখন সারফেসটা যদি মানে সমতল হয় বা সমান হয় তাহলে সহজে যাবে, কারণ সেখানে ফ্রিকশনটা কম হচ্ছে। আর সারফেসটা যদি আনইভেন হয় বা অসমতল হয়, উঁচু নিচু থাকে, তখন যেহেতু ফ্রিকশন বেশি হচ্ছে তাই তোমার বলটা মানে আস্তে ধীরে যাবে। আচ্ছা, বস্তুকে কোনো কিছুর উপর দিয়ে গড়িয়ে দিলে একটু পরে থেমে যায়। এই থেমে যাওয়ার কারণ হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অন্য একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়। দেখো বিপরীতধর্মী, যেমন এই যে এটা একটা ফ্লোর ধরো আর এটা একটা বক্সই ধরো, বড় একটা কার্টুন আর বক্স সামথিং। হ্যাঁ, তো একজন সেটাকে নিয়ে যাচ্ছে। এখন ফ্লোরটা কি করছে? মানে এদিকে ঘর্ষণ বল কাজ করছে আর এই জিনিসটার এদিকে ঘর্ষণ বল কাজ করছে। তাহলে কি বলেছে? যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়। ফ্রিকশন হচ্ছে, সো চলতে বাধা দিচ্ছে। এটার অনেকগুলো সুবিধা আছে, এগুলো আমরা পড়বো একটু পরে। যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর দিয়ে চলতে থাকে
তখন বস্তু দুটির স্পর্শের জায়গায় গতির বিরুদ্ধে বল তৈরি হয়। এই ঘর্ষণকে বল বলা হয়। আচ্ছা, একটি বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে যায় তখন একটি বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, যার কারণে গড়িয়ে যাওয়া বস্তুটির গতি কমে যায়। যদি কোনো বস্তুর উপরের পৃষ্ঠ মসৃণ হয় তাহলে ঘর্ষণ কম থাকে। অমসৃণ পৃষ্ঠযুক্ত বস্তু হলে ঘর্ষণ বেড়ে যায়, বস্তু সরাতে বেশি শক্তি লাগে। ঘর্ষণ বলের কারণে আমরা লেখার সময় কলম ধরে লিখতে পারি, বোর্ডে লিখতে পারি, দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতে পারি, হাঁটার সময় পিছলে যায় না। এটাই বলছিলাম যে এটার অনেকগুলো সুবিধা আছে। দেখো, যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম না। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, চকচকে মসৃণ টাইলসের মেঝেতে হাঁটার চেয়ে অমসৃণ পাকা রাস্তায় হাঁটা অধিকতর সুবিধাজনক। ঘর্ষণ বলের কারণে কোনো বস্তুকে টানতে বা ঠেলতে কষ্ট হয়। আবার ঘর্ষণের জন্য গাড়ির ইঞ্জিনে বেশি জ্বালানি লাগে। বেশি ঘর্ষণ থাকলে যন্ত্রপাতির গতিশীল অংশ অনেক সময় ক্ষয়ে যায়, অনেক সময় তা গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, সাইকেল, মোটরসাইকেল, বাস, ট্রাক ইত্যাদি যানবাহনের চাকায় খাঁজ কাটা থাকে কেন? যানবাহনের চাকায় খাঁজ কাটা না থাকলে কি সমস্যা হতে পারে? আচ্ছা, তোমরা সবসময় দেখবা যে চাকার মধ্যে ডিজাইন করে একদম খাঁজ কাটা থাকে। তাহলে এটা থাকাতে কি সুবিধা? যদি কোনো খাঁজযুক্ত অংশ না থাকতো এবং টায়ারগুলো মসৃণ হতো তাহলে ঘর্ষণ বেশি হতো এবং এতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে সমস্যা হতো। এখানে বানানটা ভুল আসছে, ঠিক করে নিবে। আচ্ছা, বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। বিজ্ঞানী নিউটন একদিন আপেল বাগানে গাছের নিচে বসে চিন্তা করছিলেন। তখন হঠাৎ একটা আপেল গাছ থেকে নিচে এসে পড়লো। তখন তার মনে প্রশ্ন জাগলো, আপেলটি নিচে পড়লো কেন? কেন উপরের দিকে গেল না? কেনই বা স্থির হয়ে থাকলো না? আমাদের মনে নিশ্চয়ই একই প্রশ্ন জাগে, সব জিনিস উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে কেন? কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে কেন, এখন আমরা সেটা জানবো। তো আমরা আগে একটু চিন্তা করে দেখি যে বস্তুর নাম কি কি বলেছে, বল, পেন্সিল, কাগজ, পালক। হাত থেকে ছেড়ে দিলে কি ঘটে? আচ্ছা, বল কি হয়? নিচে পড়ে যায়। পেন্সিল নিচে পড়ে যায়। কাগজ নিচে পড়ে, ধীরে পড়ে। আর পালক কি? নিচে পড়ে, আস্তে ধীরে ভেসে ভেসে ঘুরে ঘুরে নিচে পড়ে। কারণ কি? সেটা হালকা, সেজন্য। পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে টানে। এই টানকে বলা হয় পৃথিবীর আকর্ষণ বল। শুধু বল, পেন্সিল, কাগজ বা পালক নয়, যে কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচে পড়বে। এই বলকে মাধ্যাকর্ষণ বল বলে। বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল সম্পর্কে আরো কিছু জানি। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি তখন কষ্ট হয়, আবার সিঁড়ি দিয়ে নামার সময় উপরে ওঠার তুলনায় কষ্ট কম হয়। এর কারণ হলো পৃথিবীর আকর্ষণ বল। আমরা যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি তখন পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করি। কারণ কি? আকর্ষণ বল মানে কোথায়? পৃথিবী তো নিজের দিকে টেনে নিচ্ছে। তো আমি উপরের দিকে যাচ্ছি, আমি তো এগেইনস্টে যাচ্ছি, রাইট? তাই আমাদের শক্তি বেশি লাগে। দেখবো যে আমরা একদম অল্পতেই হাঁপায়ে গেছি, ৩-৪ তালা উঠতে পারলেই কিন্তু কাজ শেষ মোটামুটি। কিন্তু তোমার ৫-৭ তালা নিচে বেয়ে মানে সিঁড়ি বেয়ে নিচে নামলেও কিন্তু তেমন কোনো কষ্ট হয় না। আবার সিঁড়ি বেয়ে নিচে নামি তখন পৃথিবীর আকর্ষণ বলের দিকে যাই, তখন মাধ্যাকর্ষণ বল সাহায্য করে, তাই নামা অনেক সহজ হয়। পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাই হলো মাধ্যাকর্ষণ বল। প্রাত্যহিক বিভিন্ন কাজে সরল যন্ত্রের ব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গিয়ে আমরা অনেক রকম যন্ত্র ব্যবহার করি। এসব যন্ত্র আমাদের কাজকে সহজ করে দেয়। প্রতিদিন আমরা বিভিন্ন কাজে যে সকল সহজ যন্ত্র ব্যবহার করি সেগুলো হলো সরল যন্ত্র। এসব যন্ত্র আমাদেরকে কম শক্তি দিয়ে ভারী বস্তু তুলতে, ঠেলতে ও সরাতে সাহায্য করে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা করব যে কি সরল যন্ত্র ব্যবহার করি এবং কিভাবে আমাদেরকে সাহায্য করে। সবজি কাটা।
সবজি কাটে আমরা কি ব্যবহার করি বলো তো? আমরা ছুরি ব্যবহার করি। আচ্ছা, তারপরে কিভাবে সাহায্য করে? কম শক্তিতে সহজে সবজি কাটতে সাহায্য করে। কাঠ কাটা, কুড়াল শক্ত কাঠ সহজে কেটে ফেলতে সাহায্য করে। বোতলের ঢাকনা খোলা, বোতল খোলার যন্ত্র যেটাকে আমরা ওপেনার বলি, হ্যাঁ, বোতল ওপেনার আর ক্যান ওপেনার বলি, কম শক্তিতে ঢাকনা খুলতে সাহায্য করে। দেহের দুই পাশে ভার বহন করা, লিভার বা কাঁধের দণ্ড যেমন বাঁশ, এটি কি করে? ভারসাম্য রেখে সহজে ভার বহন করা যায়। তোমরা কি কখনো দেখেছো? দেখবা যে এখানে একে দেখাই, ধরো এটা একজন মানুষ, সে তার শোল্ডারের উপরে এরকম লম্বা বাঁশ, মানে দুই পাশে, এই পাশে দেখবা যে একটা হাঁড়ি আছে, হাঁড়িতে মিষ্টি ওর কিছু একটা, এই পাশেও দেখবা যে হাঁড়ি আছে, হাঁড়িতে আবার কিছু একটা আছে। তো এটা সে কেন করছে? সে একই সাথে দুটা ভারী হাঁড়ি নিয়ে যেতে পারছে, এবং এই বাঁশের যে দণ্ডটা তাকে এটা ভারসাম্য বজায় রেখে দুটো জিনিস একসাথে বহন করতে সহযোগিতা করছে। স্ক্রু লাগানো, এটা কি দিয়ে করি আমরা? স্ক্রু ড্রাইভার বস্তুকে শক্তভাবে আটকে রাখতে সাহায্য করে। ঢালু পথ দিয়ে ওঠা, র্যাম্প, কম শক্তিতে ভারী বস্তু উপরে তোলা যায়। কূপ থেকে পানি তোলা, পলি, কম শক্তিতে সহজে পানি তোলা যায়। আচ্ছা, বইতে ফিরে যাই, চলো। সারসংক্ষেপ, দৈনন্দিন জীবনে আমরা অনেক সরল যন্ত্র ব্যবহার করি, যেমন ছুরি, কাঁচি, কুড়াল, পলি, র্যাম্প, হাতুড়ি, স্ক্রুড্রাইভার ইত্যাদি। এইসব যন্ত্র বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়, যেমন কাটা, তোলা, চাপ দেওয়া, ঘোরানো ইত্যাদি। প্রাত্যহিক জীবনে সরল যন্ত্রের ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি। বিজ্ঞানের ভাষায় সরল যন্ত্র হলো এমন একটি যন্ত্র বা কাজ করার সময় বলের দিক ও বলের মাত্রার পরিবর্তন করে। প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন ধরনের সরল যন্ত্র ব্যবহার করি, যা আমাদের দৈনন্দিন কাজকে সহজ, দ্রুত এবং কার্যকর করে তোলে। সরল যন্ত্রসমূহ যেমন লিভার, পুলি, চাকা ও অক্ষ, হেলান সমতল, স্ক্রু এবং ওয়েজ, এগুলো সাধারণ গঠনের হলেও এগুলোর বৈজ্ঞানিক কার্যকারিতা অনেক। যেমন টিউবওয়েলের হাতল, রিকশার চাকা, কুয়া থেকে পানি তোলার দড়ি ও চাকা, কাঠ কাটার কোড়াল, বোতলের ঢাকনা খোলার স্ক্রু, সবকিছুই সরল যন্ত্রের ব্যবহার। এগুলো আমাদের কম বল প্রয়োগে কাজ করতে সাহায্য করে এবং সময় ও পরিশ্রম বাঁচায়। এইসব যন্ত্র শুধু ঘরে নয়, বাইরের কাজেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। গুদামে ভারী মাল তুলতে ঢালু পথ ব্যবহার হয়। নির্মাণ কাজে মালামাল তোলার জন্য পলি ব্যবহার করা হয়। হাসপাতালে ঢালু র্যাম্প থাকে, যাতে রোগীর স্ট্রেচার সহজে তোলা যায়। কারণ চিন্তা করে দেখো, যদি সিঁড়ি দিয়ে একটা রোগীকে স্ট্রেচার অথবা হুইল চেয়ারে করে তুলতে হয়, তাহলে কিন্তু অসম্ভব। এই জন্য র্যাম্পের সাহায্যে সহজে কিন্তু খুব তাড়াতাড়ি তুলে ফেলা যায়। এছাড়াও দরজার হাতল, বোতলের ঢাকনা, কাঁটা চামচ, স্ক্রু ড্রাইভার ইত্যাদি প্রতিদিনের প্রয়োজনীয় কাজে ব্যবহৃত সরল যন্ত্র। এইসব যন্ত্রের ব্যবহার আমাদের জীবনের নানা দিককে সহজতর করে তোলে। কাজ সহজ করার ক্ষেত্রে সরল যন্ত্রের ভূমিকা। আচ্ছা, দেখো এখানে কি বলেছে, একটা চলো আমরা এটা দেখে নিই। কাজ সরল যন্ত্র দিয়ে কাজ করি, লিভার। আচ্ছা, উপকরণ এখানে কি কি আছে? কাঠি বা স্কেল, ছোট পাথর, পেন্সিল, ভিত্তি। ওকে, কি করতে হবে? একটি টেবিলের উপর একটি পেন্সিল রাখি, পেন্সিলকে ভিত্তি বানাই, তার উপর স্কেল রাখি। পেন্সিলের উপর স্কেলটি এমন ভাবে রাখি যেন সি স্যার মতো করে ওঠানামা করে। আমরা যে খেলি না, সিস ওপেন ডোর, ওটার মতো করে, যেমন এটাকে এদিকে চাপ দিলে এদিকে নামবে, এদিক থেকে আবার এদিকে উঠবে, রাইট? এভাবে করে ওঠানামা করে। তো স্কেলের এক প্রান্তে একটি ছোট পাথর রাখি, অন্য প্রান্তে আঙ্গুল দিয়ে নিচের দিকে চাপ দিই। স্কেলের নিচে পেন্সিলের অবস্থান বদলিয়ে আঙ্গুলের নিচে চাপ দিই, আঙ্গুল দিয়ে চাপ দিই। তাহলে কি হবে? এখন আমাকে এটাই দেখতে হবে, পাথরটা কি উপরে উঠলো? পাথর উঠাতে কি অনেক জোর লেগেছে? যদি পেন্সিলের অবস্থান বদলাও, অর্থাৎ ভিত্তি মাঝখানে না রেখে একপাশে রাখো, তাহলে কি জিনিস তোলা সহজ হয়? আচ্ছা, তো প্রথম প্রশ্নের উত্তরটা কি, পাথরটা কি উপরে উঠলো? হ্যাঁ, পাথরটি উপরে উঠেছে। পাথর ওঠাতে বেশি জোর লাগেনি, কারণ লিভার ব্যবহার করার ফলে কম শক্তিতে কাজটি করা সম্ভব হয়েছে। এখানে স্কেলটা তোমার লিভারের মতো কাজ করেছে। পেন্সিলের অবস্থা বদলালে কি জিনিস তোলা সহজ হয়? হ্যাঁ,
পেন্সিল একপাশে রাখলে জিনিস তোলা আরো সহজ হয়, কারণ এতে লিভারের একপাশে বেশি দূরত্ব তৈরি হয়, ফলে কম জোর দিয়েই ভারী বস্তু তোলা যায়। লিভার পরীক্ষায় আমরা দেখেছি একটি নির্দিষ্ট ভিত্তিবিন্দুর সাহায্যে কম জোর দিয়ে সহজেই ভারী বস্তু তোলা যায়। সরল যন্ত্র আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে এবং কম পরিশ্রমে বেশি কাজ করতে সাহায্য করে। সরল যন্ত্র সম্পর্কে আরো কিছু জানি। আমাদের ব্যবহৃত অনেক সরল যন্ত্রের মধ্যে বিশেষ করে কয়েকটি সরল যন্ত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন হেলানো সমতল, কপিকল ও লিভার। হেলানো সমতল হলো একটি ঢালু পথ বা তির্যক পৃষ্ঠ যার সাহায্যে ভারী বস্তু সহজে উপরে তোলা বা নিচে নামানো যায়। হেলানো সমতলে বস্তু ঠেলে ওঠানো সহজ হয় কারণ এতে কম বল লাগে। কোনো বস্তুকে উপরের দিকে তুলতে হলে তাকে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করতে হয়। সরাসরি তোলার সময় আমরা বস্তুর ওজনের সমান বা বেশি বল প্রয়োগ করি, কিন্তু হেলানো সমতলে সেই একই কাজ ধীরে ধীরে ও কম বল প্রয়োগে করা যায়। হুইল চেয়ারের র্যাম্প, সিঁড়ি, ঢালু রাস্তা হলো হেলানো সমতলের উদাহরণ। আচ্ছা, কপিকল জিনিসটা কি? এই যে কপিকল হলো এমন একটি যন্ত্র যা একটি চাকায় দড়ি পেঁচিয়ে ভারী বস্তু সহজে উপরে তোলার কাজে ব্যবহার হয়। এই সরল যন্ত্রের সাহায্যে আমরা দড়ি নিচের দিকে টান দিয়ে ভারী জিনিস উপরের দিকে উঠিয়ে আনতে পারি। প্রতিদিন স্কুলে গিয়ে নিশ্চয়ই লক্ষ্য করেছো, উপরে পতাকা তোলার জন্য দড়ি নিচের দিকে টানা হয় আর পতাকা উপরের দিকে উঠে যাচ্ছে। পতাকা তোলার জন্য কপিকল ব্যবহার করা হয়। কপিকল ব্যবহার করে আমরা অল্প বল প্রয়োগ করে ভারী বস্তুকে সহজে উপরে উঠাতে পারি। আমরা এই ধরনের উদাহরণ আরো দেখতে পাই, যেমন কূপ থেকে পানি তোলার দড়ি চাকা, নির্মাণ কাজে নির্মাণ সামগ্রী তোলার যন্ত্র। হ্যাঁ, তোমরা দেখবা আশেপাশে যদি কখনো দেখো যে কোনো বিল্ডিং এ কাজ চলছে, দেখবা এরকম কপিকলের মতো জিনিস আছে যেটা দিয়ে তোমার নিচে বালতিটা পাঠিয়ে দেওয়া হয় এবং ওই বালতি বোঝাই করে সেটা ইট হতে পারে, সিমেন্ট হতে পারে, উপরে তুলে দেওয়া হয়। এইভাবে করে কিন্তু কাজ করাটা বেশ সহজ হয়। লিভার হলো এক ধরনের সরল যন্ত্র। লিভারের সাহায্যে একটি নির্দিষ্ট জায়গায় জোর দিয়ে বস্তু সহজে তোলা বা সরানো যায়। এতে এক পাশে চাপ দিলে অন্য পাশে ভার ওঠে বা নড়ে। লিভারের সাহায্যে বেশি ভার তোলার জন্য কম শক্তি লাগে। এরকম আরো অনেক সরল যন্ত্র আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন সিসে, সাঁড়াশি, ক্যান ওপেনার, পানি সেচের দোন ইত্যাদি। সরি। আচ্ছা, চলে আসছি আমরা অনুশীলনীতে। চলো অনুশীলনী একসাথে সমাধান করি। বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি কি? টান ও ধাক্কা। যখন একটি মার্বেলকে আগের চেয়ে বেশি জোরে ধাক্কা দেওয়া হয় তখন সেটির গতি কেমন হয়? বেড়ে যায়। ঘাসের উপর দিয়ে একটি বল গড়িয়ে দিলে তা তুলনামূলকভাবে কম দূরত্ব অতিক্রম করে কেন? ঘাসে ঘর্ষণ বল বেশি থাকে। নিচের কোন কাজটি করতে গেলে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়? সিঁড়ি দিয়ে উপরে ওঠা। একটি কাঠি ও একটি পেন্সিল দিয়ে পাথর তুলতে চাইলে আমরা নিচের কোন কৌশলটি ব্যবহার করব? পেন্সিলকে ভিত্তিবিন্দু বানিয়ে কাঠিকে লিভার হিসেবে ব্যবহার করা। শূন্যস্থান। বল প্রয়োগ করে বস্তু সরানো যায়। বলের মাত্রা যত বেশি, বস্তুর উপর প্রভাব তত বেশি। একটি বস্তুর পৃষ্ঠ যেদিকে সরে যেতে চায় তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে টানে। কাজ সহজ করার জন্য ব্যবহৃত যন্ত্রকে সরল যন্ত্র বলে। শুদ্ধ অশুদ্ধ। মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ বল কম থাকে বলে বস্তু সহজে গড়িয়ে যেতে পারে। শুদ্ধ। পৃথিবীর ঘর্ষণ বল না থাকলে উপর থেকে ছেড়ে দেওয়া বস্তু উপরে উঠে যেত। শুদ্ধ। ঘর্ষণ বলের কারণে হাঁটার সময় পিছলে যায় না। শুদ্ধ। লিভার ব্যবহারে ভারী বস্তু তুলতে বেশি শক্তি লাগে। অশুদ্ধ। কপিকলের সাহায্যে রশি দিয়ে টেনে ভারী জিনিস সহজে উপরে তোলা যায়। শুদ্ধ। ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অন্য একটি বস্তু চলার সময় তার গতির বিপরীত দিকে কাজ করে এবং চলাচলে বাধা দেয়।
এই বলের কারণে কোনো বস্তু ধীরে চলে বা কিছু সময় পর থেমে যায়। আমাদের দৈনন্দিন জীবনে হাঁটা, লেখা, বস্তু ধরা এসব কাজ সম্ভব হয় ঘর্ষণ বলের জন্য। হেলানো সমতল কি? হেলানো সমতল হলো একটি ঢালু বা তির্যক পৃষ্ঠ, যার সাহায্যে ভারী বস্তুকে কম শক্তি প্রয়োগ করে উপরে তোলা বা নিচে নামানো যায়। এটি সরাসরি উপরে তোলার তুলনায় কাজকে সহজ করে দেয়, কারণ এতে ধীরে ধীরে বল প্রয়োগ করা যায়। যেমন র্যাম্প, ঢালু রাস্তা, সিঁড়ি ইত্যাদি হেলানো সমতলের উদাহরণ। ঘর্ষণ বল না থাকলে আমাদের চলাফেরায় কি ধরনের সমস্যা হতে পারে? ঘর্ষণ বল না থাকলে আমাদের দৈনন্দিন জীবন খুব কঠিন হয়ে যেত। আমরা ঠিকভাবে হাঁটতে পারতাম না, কারণ পা পিছলে যেত। কোনো কিছু ধরা যেত না, কারণ হাত থেকে সবকিছু পিছলে পড়তো। গাড়ি চলতে পারতো না বা ব্রেক কাজ করতো না। আমরা লিখতেও পারতাম না, কারণ কলম কাগজে ধরতো না। অর্থাৎ ঘর্ষণ না থাকলে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে যেত। বাড়িতে বা আশেপাশে যে কোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করি এবং সেগুলোর ব্যবহার লিখো। ওকে, বাড়িতে বা আশেপাশে ব্যবহৃত দুটি সরল যন্ত্রের ব্যবহার নিচে দেওয়া হলো। ছুরি। ছুরি একটি সরল যন্ত্র, যা দিয়ে সবজি, ফল বা অন্যান্য জিনিস সহজে কাটা যায়। এটি ধারালো হওয়ায় কম শক্তিতে কাটা সম্ভব। পুলি। পুলি এমন একটি সরল যন্ত্র যার সাহায্যে দড়ি টেনে ভারী বস্তু সহজে উপরে তোলা যায়, যেমন কূপ থেকে পানি তোলা বা পতাকা উত্তোলন করা। আচ্ছা, যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকতো, তাহলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো? যুক্তিসহ উদাহরণ দাও। পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ বল বলে। যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকতো, তাহলে আমরা যা যা সমস্যার সম্মুখীন হতাম তা নিচে দেওয়া হলো। উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে তা নিচে পড়তো না, ভেসে থাকতো, কারণ মাধ্যাকর্ষণ বলই বস্তুকে পৃথিবীর দিকে টানে। আমরা নিজেদেরকে ওজনহীন মনে করতাম। মানুষ মাটিতে দাঁড়াতে পারতো না, হাঁটা অসম্ভব হয়ে যেত, কারণ আমাদের শরীরকে মাটির সাথে ধরে রাখে মাধ্যাকর্ষণ বল। পানি, নদী, পুকুর বা সমুদ্রে জমা থাকতো না, বরং চারদিকে ছড়িয়ে ভেসে যেত, কারণ মাধ্যাকর্ষণই পানিকে নিচের দিকে ধরে রাখে। আচ্ছা, এবার আসি বর্ণনামূলক প্রশ্নে। ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল কি? এই দুই বল কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? ঘর্ষণ বল হলো এমন একটি বল যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অন্য বস্তু চলার সময় তার গতির বিপরীত দিকে কাজ করে এবং চলাচলে বাধা সৃষ্টি করে। এই বলের কারণে কোনো বস্তুর কিছু সময় পরে গতি কমে যায় বা থেমে যায়। পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ বল বলে। এই বলের কারণে আমরা মাটিতে স্থির থাকতে পারি এবং কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে তা নিচে পড়ে। দৈনন্দিন জীবনে এই দুই বল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘর্ষণ বলের কারণে আমরা হাঁটতে পারি, কলম দিয়ে লিখতে পারি, জিনিসপত্র ধরতে পারি এবং গাড়ি চালাতে পারি। অন্যদিকে মাধ্যাকর্ষণ বল আমাদের মাটিতে ধরে রাখে, নদী ও সমুদ্রে পানি হবে এখানে, হ্যাঁ, নদী ও সমুদ্রে পানি ধরে রাখে। আমাদের দৈনন্দিন জীবনের সবকিছুকে স্থিতিশীল রাখে। মাধ্যাকর্ষণ বলের জন্য আমরা আমাদের ওজন অনুভব করতে পারি। মসৃণ ও অমসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দেওয়ার ফলে বলটি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে। এর কারণ ব্যাখ্যা করো। মসৃণ ও অমসৃণ পৃষ্ঠে বল গড়িয়ে দিলে তা ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, যার প্রধান কারণ হলো ঘর্ষণ বলের পার্থক্য। ঘর্ষণ এমন একটি বল যা কোনো বস্তুর চলাচলে বাধা দেয়। মসৃণ পৃষ্ঠে উঁচু নিচু কম থাকে, ফলে বল ও পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ কম হয়। তাই বল সহজে ও বেশি সময় ধরে গড়িয়ে যেতে পারে এবং বেশি দূরত্ব অতিক্রম করে। অন্যদিকে অমসৃণ পৃষ্ঠে অনেক ছোট ছোট উঁচু নিচু অংশ থাকে, যার ফলে বল ও পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ বেশি হয়। এই বেশি ঘর্ষণ বলের গতিকে বাধা দেয় এবং বল দ্রুত থেমে যায়। ফলে অমসৃণ পৃষ্ঠে বল কম দূরত্ব অতিক্রম করে। তাই বলা যায়, পৃষ্ঠ যত মসৃণ হবে বল তত বেশি দূর যাবে, আর পৃষ্ঠ যত অমসৃণ হবে
বল তত কম দূর যাবে। আচ্ছা, এখানের বল কিন্তু আবার এই যে তোমার কোন বল বুঝছো তো, লাইক ফুটবল বা ক্রিকেট বল, ঠিক আছে। আচ্ছা, একটি ভারী পাথর উঠাতে বলা হলো, তাহলে আমরা কোন ধরনের সরল যন্ত্র ব্যবহার করব, কেন? একটি ভারী পাথর ওঠানোর জন্য আমরা লিভার ব্যবহার করব। লিভার একটি গুরুত্বপূর্ণ সরল যন্ত্র, যার সাহায্যে কম শক্তি প্রয়োগ করে ভারী বস্তু তোলা বা সরানো যায়। লিভারে একটি ভিত্তি বিন্দু থাকে, যার উপর ভর করে কাজ করা হয়। যখন আমরা লিভারের এক প্রান্তে বল প্রয়োগ করি, তখন অন্য প্রান্তে থাকা ভারী বস্তুটি সহজে উপরে উঠে যায়। এই যন্ত্র ব্যবহার করলে কম শক্তিতে বেশি কাজ করা যায়, তাই ভারী পাথর তোলার জন্য লিভার সবচেয়ে উপযোগী। আচ্ছা, পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন। মনে করো বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল নিয়ে একটি প্রদর্শনী করতে হবে। দুটি বলের বৈশিষ্ট্য ও পার্থক্য দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য একটি পরিকল্পনা লেখো। তো বিজ্ঞান মেলার আয়োজন পরিকল্পনা কিভাবে করব আমরা? প্রথমে আমরা একটা কমিটি গঠন করব, হ্যাঁ, দল গঠন করে নেতা, উপস্থাপক ও উপকরণ ব্যবস্থাপক নির্ধারণ করা। স্থান, তারিখ ও সময় নির্ধারণ। বিদ্যালয়ের নির্দিষ্ট কক্ষ বা মাঠ ঠিক করে প্রদর্শনীর দিন ও সময় নির্ধারণ করা। পরিকল্পনা ও বিষয় নির্বাচন। ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল কিভাবে উপস্থাপন করা হবে তা পরিকল্পনা করা। প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ। বল, তক্তা, চার্ট পেপার সহ সব প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা। মডেল ও চার্ট প্রস্তুত। দুটি বল বোঝানোর জন্য সহজ মডেল ও তথ্য সমৃদ্ধ চার্ট তৈরি করা। মহড়া ও প্রস্তুতি। কে কিভাবে উপস্থাপন করবে তা অনুশীলন করা। প্রদর্শনী পরিচালনা। নির্ধারিত সময়ে দর্শকের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করা। তো ছোট বন্ধুরা, আমাদের অনুশীলনী হয়ে গেছে। অনুশীলনীতে আমাদের আর কিছুই নেই। আমি কিছু এক্সট্রা এমসিকিউ বা ওগুলো রেডি করেছি বরাবরের মতো, সেটা আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দিব, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।